দেশ এবং দেশের অর্থনীতির হালচাল নিয়ে আলোচনা অনুষ্ঠান চলতি হওয়ার আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আজ আমরা আলোচনা করব আগামীর বাংলাদেশে এসএমই খাতের ভূমিকা। আর এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে রয়েছেন জনাব আনোয়ার হোসেন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, এসএমই ফাউন্ডেশন। সঙ্গে রয়েছেন হোসনে আরা শিখা, নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমার প্রথম প্রশ্ন, আপনাদের নিজ নিজ ক্ষেত্র থেকে আমাদের সঙ্গে যদি একটু শেয়ার করেন যে এসএমই খাতের 3টি চ্যালেঞ্জ যেগুলো আপনারা দেখতে পান। ধন্যবাদ। আসলে সত্যি কথা বলতে কি, এসএমই খাতে বাংলাদেশে অনেক চ্যালেঞ্জ আছে। আপনি বলছেন যে 3টি চ্যালেঞ্জ, যদি আমি খুব সংক্ষেপে বলতে যাই 3টি চ্যালেঞ্জ। প্রথম চ্যালেঞ্জ হলো আপনার সহজে অর্থায়ন, অর্থাৎ একজন উদ্যোক্তা সহজে কিভাবে ঋণ পেতে পারে, লোন পেতে পারে, এটার ঘাটতি রয়ে গেছে, যথেষ্ট ঘাটতি রয়ে গেছে। বিশেষ করে জামানত, ঋণ মেয়াদ এবং লোন ডকুমেন্টেশন, এগুলোর কথা যদি আমরা বলি তাহলে বলতে হবে যে এই সকল ক্ষেত্রে যথেষ্ট ঘাটতি, যথেষ্ট সমস্যা, যথেষ্ট সীমাবদ্ধতা এখনও রয়েছে। একজন উদ্যোক্তা খুব সহজেই ঋণ পাচ্ছে না, এটি ব্যাংক কিংবা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান যে কোনো জায়গায় হোক এটি পাচ্ছে না। এটা একটা বড় সংকট। দ্বিতীয়ত যদি আমি বলি তাহলে সেটা হলো যে আপনার এই যে মার্কেট লিঙ্কেজ, যে উদ্যোক্তা যারা আছেন তাদের যে পণ্যটা কোথায় বিক্রি করবেন, কার কাছে বিক্রি করবেন, হ্যাঁ, এই ধরনের একটি লিঙ্কেজ বা বায়ার এবং সেলারের মধ্যে যেটা লিঙ্কেজ গড়ে ওঠা, শক্তিশালী লিঙ্কেজ গড়ে ওঠা, এখানে সংকট রয়ে গেছে। এরই আরেকটি অংশ হলো যে আপনার এক্সপোর্ট রেডিনেসের সংকট। আমাদের অনেক উদ্যোক্তা পণ্য রপ্তানি করতে চায়, কিন্তু পণ্য রপ্তানি করার জন্য যে প্রস্তুতি থাকা দরকার, এই প্রস্তুতিটা তাদের পর্যাপ্ত পরিমাণে নেই। এটি একটি বড় সংকট। বিশেষ করে যে আপনার যে তাদের যে কমপ্লায়েন্স ইস্যুসগুলো আছে, বায়ারদের যে কমপ্লায়েন্স ইস্যুগুলো আছে, এই ইস্যুসগুলো অ্যাড্রেস করার ক্ষেত্রে যে ধরনের দক্ষতা থাকা দরকার, প্রস্তুতি থাকা দরকার, এটি আমাদের উদ্যোক্তাদের অভাব আছে। থার্ডলি যেটা আমি বলতে চাই সেটি হলো প্রযুক্তিগত দক্ষতার অভাব আছে এবং আধুনিক ব্যবস্থাপনা সংক্রান্ত যে জ্ঞান, এটিরও অভাব আছে। এই 3টি জিনিস আমাদের এসএমই সেক্টরে বড় চ্যালেঞ্জ বলে আমি মনে করছি। আপনার কাছে আসছি। আসলে চ্যালেঞ্জগুলো আমি একমত যে চ্যালেঞ্জগুলো আমাদের মাননীয় এমডি মহোদয় এসএমই ফাউন্ডেশন বলেছেন যে হ্যাঁ, অবশ্যই আমাদের অর্থায়নের পথে অন্তরায় রয়েছে এবং আমাদের কিছু অসুবিধা রয়েছে, যেখানে আমরা বলছি যে আমাদের রপ্তানি বাজার সম্প্রসারণ করতে হবে, প্রতিযোগিতায় সক্ষমতা বাড়াতে হবে এবং এর সাথে আমি যোগ করতে চাই যে আমাদের দক্ষ জনবলের অভাব এসএমইতে। আমাদের আসলে উদ্যোক্তা আছেন যারা ছোট ছোট উদ্যোগ নিয়ে উদ্যোগ শুরু করতে চান, কিন্তু দক্ষতার অভাবে তারা কিন্তু প্রতিযোগিতায় টিকে থাকার সক্ষমতাটা অর্জন করতে পারেন না। এবং একই সাথে বাজার সম্প্রসারণের একটা বিষয়, অর্থাৎ আমরা যারা রপ্তানি করতে চাই, দেখা যায় কতিপয় পণ্য কয়েকটি দেশে রপ্তানি হচ্ছে, কিন্তু এর বাইরেও যে বিশাল পৃথিবীতে আমাদের আরও অনেক দেশ রয়েছে, যেমন আফ্রিকার দেশে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, এইসব জায়গায় আমাদের রপ্তানির জন্য যে বাজার উন্মুক্তকরণ বা বাজারের খুঁজে নেওয়ার যে সামর্থ্য বা সেটা অবকাঠামো তৈরি করে দেওয়ার যে দায়িত্বটা, সেখানে মনে হয় আমাদের একটু ঘাটতি রয়েছে। অর্থায়নের প্রসঙ্গে আসি। আপনি যেহেতু বাংলাদেশ ব্যাংকের সঙ্গে রয়েছেন, আপনাকে আমার এই প্রশ্নটা যে এসএমই খাতের অর্থায়নের জন্য বাংলাদেশ ব্যাংক বিশেষ কি ভূমিকা রাখছে? আসলে অর্থায়নের জন্য যদি আপনি নীতিগতভাবে সহায়তার কথা বলেন, তাহলে আমি বলবো যে বাংলাদেশ ব্যাংক বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। যেমন আমাদের বাংলাদেশ ব্যাংকের একটা মাস্টার সার্কুলার রয়েছে, সেখানে আমরা বলে থাকি যে 2025 সালের মধ্যে 25% ঋণ আমার হলো এসএমইতে যেতে হবে। এটা ব্যাঙ্গালোরকে দেওয়া টার্গেট, এবং শুধু টার্গেট দিয়ে আমরা কিন্তু ক্ষান্ত হই না, আমরা এই টার্গেট যাতে অ্যাচিভ করে সেজন্য আমরা নানান ধরনের পুনঃ অর্থায়ন সুবিধা চালু রেখেছি। আমাদের এই মাস্টার সার্কুলারের আওতায় আমাদের নারী উদ্যোক্তাদের জন্য পুনঃ অর্থায়ন রয়েছে, কৃষিজাত পণ্য রপ্তানি করার জন্য পুনঃ অর্থায়ন রয়েছে। আমাদের এর বাইরেও আমাদের কিছু পুনঃ অর্থায়ন রয়েছে একদম যারা ক্ষুদ্র, কুটির এবং মাইক্রো সিএমএস এই খাতে, তাদের জন্য পুনঃ অর্থায়ন সুবিধা রয়েছে। এই পুনঃ অর্থায়ন সুবিধাগুলো দেওয়ার কারণে যেটা হয় যে যারা উদ্যোক্তা তারা বাজারের চাইতে, অর্থাৎ আমার বাজারের রেট যদি 14% হয়, ওনারা ম্যাক্সিমাম 7% রেট দিয়ে ওনারা কিন্তু ঋণ সুবিধাগুলো অ্যাভেল করার সুযোগ থাকে ওনাদের।
তো তবুও আমি যেটা বলছি যে প্রাতিষ্ঠানিক যে অন্তরায় সেটা বাংলাদেশ ব্যাংকের নীতিমালা দিয়ে আসলে মানে অতিক্রম করা যাচ্ছে না, এজন্য যে আমি আমার মনিটরিং ডাটায় দেখতে পাচ্ছি আমার টার্গেট 25%-এর এগেনস্টে ব্যাংকগুলো এবং আর্থিক প্রতিষ্ঠান মিলে তারা গত ডিসেম্বর 2025 পর্যন্ত মাত্র 17.83 বা 18% ডিসবার্স করতে পেরেছে। তার মানে সে কিন্তু লক্ষ্যমাত্রা অ্যাচিভ করতে পারছে না। আমরা অনেক ধরনের প্রণোদনা দেওয়ার পরেও, অর্থাৎ বুঝতে হবে যে এখানে আরও আমরা দেখতে পাচ্ছি না এরকম প্রতিবন্ধকতা রয়ে গেছে। এইটা কি ট্রেডিশনাল ব্যাংকের যে ব্যাংকিং স্টাইল সেটার কারণে হচ্ছে, নাকি আসলে নীতিগত কোনো সমস্যা? আসলে আমার মনে হয় নীতি তো নীতির জায়গায় ঠিক আছে, কিন্তু নীতি যারা পরিপালন করবেন, অর্থাৎ আমরা তো নীতিগুলো করে দিই, আমাদের ব্যাংকাররা ঋণ প্রদান করেন এবং ঋণ প্রদান করার ক্ষেত্রে ব্যাংক তার কমফোর্ট জোনের বাইরে আসলে যেতে চায় না। যেমন আমরা 25 লক্ষ টাকা পর্যন্ত নারী উদ্যোক্তাদের জন্য জামানতবিহীন ঋণের ব্যবস্থা বলেছি। আমাদের ক্রেডিট গ্যারান্টি স্কিম আছে জামানতবিহীন ঋণ প্রদান করার সুবিধার জন্য। কিন্তু ব্যাংকাররা যখনই ঋণ দিতে যান, আমাদের কাছে অনেক ক্লায়েন্টরা মাঝে মাঝে এসে অভিযোগ করেন যে ওনারা তো আমাদেরকে জামানত ছাড়া ঋণ দিচ্ছেন না। অর্থাৎ ব্যাংক তার টাকাটা ফেরত পাওয়ার নিশ্চয়তা কিন্তু উনি চান যে আমি টাকাটা দিব। উনি আমার নীতিমালা থাকলেও তার যে সতর্কতা, এটা কিন্তু উনি অতিক্রম করতে চান না। উনি সেখানে সতর্ক থাকেন এবং এইসব ক্ষেত্রেই আসলে দেখা যায় যে ঋণটা যেভাবে যাওয়ার কথা সেভাবে যায় না। আরও একটা বিষয় আছে, সেটা হলো তদারকির বিষয়। আমাদের বড় ঋণগুলো যেমন কর্পোরেট লোনগুলো দেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলো খুব উৎসাহী হয়, তারা একটা ঋণ দিলে 1000 কোটি টাকা দিয়ে দিল। কিন্তু যখন এসএমইতে ঋণ দিতে হয় তাকে ছোট ছোট ঋণ দিতে হয়, প্রচুর মনিটরিং করতে হয়। আনারস যদি আপনার কাছে আসছি, এসএমই ফাউন্ডেশনের চমৎকার কিছু উদ্যোগ রয়েছে উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে, যেমন ইনকিউবেশন, তারপরে রিভলভিং ফান্ড, এরকম আর কি কি আপনারা প্ল্যান করছেন যেটাতে আরও নতুন উদ্যোক্তা সৃষ্টি হবে এবং তারা আসলে সফল হবে, এরকম একটা পরিকল্পনা কি রয়েছে আপনাদের? ধন্যবাদ। আমরা আসলে এই অনেকগুলো উদ্যোগ আছে, এর মধ্যে একটি আমরা যে ক্লাস্টার ডেভেলপমেন্ট, ক্লাস্টার বেসড যে উদ্যোক্তাদের উন্নয়নের জন্য আমরা প্ল্যান করছি, কাজ করছিও। এটার মাধ্যমে আপনার একই ধরনের পণ্য উৎপাদন করে এরকম উদ্যোক্তা যেখানে আছে তাদেরকে তাদের সক্ষমতা বৃদ্ধি, তাদের আপনার স্কিল ডেভেলপমেন্ট, তাদের বাজার সংযোগে তাদের দক্ষতা বৃদ্ধি, এই কাজগুলো আমরা করে যাচ্ছি। বিশেষ করে এখন কতগুলো বিষয়, যেমন আপনার ডিজিটাল মার্কেটিং, সাইবার সিকিউরিটির উপর প্রশিক্ষণ, তারপর আপনার এআইয়ের উপর প্রশিক্ষণ, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কীভাবে ব্যবসাকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া যায় তাদের এর উপরে প্রশিক্ষণ, মানে সময়ের সাথে যুগের সাথে তাল মিলিয়ে আমাদের উদ্যোক্তারা সামনে এগিয়ে যেতে পারে, এই ধরনের ব্যবস্থা আমরা করছি। 2025 সালে যে পরিকল্পনাটা করা হয়, কৌশলগত পরিকল্পনা করা হয় এসএমই খাত নিয়ে, যে 2030 সালের ভেতরে জিডিপির প্রায় 30% আসবে এই খাত থেকে। আপনাদের দুজনের কাছে আমার এই প্রশ্ন, আপনারা কি মনে করেন যে এই পরিকল্পনাটা আসলে বাস্তবায়নযোগ্য এবং এটা সম্ভব? যে কোনো পরিকল্পনা শতভাগ আসলে কখনো বাস্তবায়ন করা যায় না, এটি খুবই স্বাভাবিক কথা। আমি স্বীকার করতে আমার কোনো দ্বিধা নেই। আমরা যে পরিকল্পনা গ্রহণ করেছি এটি শতভাগ বাস্তবায়ন করতে পারবো এটা আমি প্রত্যাশা করি না, কিন্তু আমরা প্রত্যাশা করি অন্তত 80% বা 90% যদি আমরা এটা বাস্তবায়ন করতে পারি তাহলে কিন্তু এই খাতের চেহারা অনেকটাই পাল্টে যাবে। এখানে একার পক্ষে এসএমই ফাউন্ডেশন কিংবা বলেন, আমি যদি বলি যে এখানে গভর্নমেন্ট কিংবা শুধু ব্যাংকিং সেক্টর, প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর আলাদাভাবে এটা করা সম্ভব হবে না। সমন্বিতভাবে সবাই যদি এই উদ্যোগে অংশগ্রহণ করে তাহলেই সেটা সম্ভব হবে। এখন বিশেষ করে আপনার এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য যারা উদ্যোক্তা আছেন তাদের অর্থায়নের কথা তো বললামই, বাজার সংযোগের কথা বললাম, কিন্তু এখন আপনি 4IR সেন্ট্রিক টেকনোলজি যদি রপ্ত করতে না পারে, এগুলো ভিত্তিতে যদি উৎপাদন এবং বিপণনে তারা পারদর্শিতা প্রদর্শন করতে না পারে তাহলে কিন্তু পিছিয়ে যেতে হবে। তা আমরা এগুলোর উপর জোর দিচ্ছি যাতে করে আমরা এগুলো লক্ষ্যগুলো অর্জন করতে পারি। আপা, আপনার কাছে আসি। আসলে এই জিডিপির 30% লক্ষ্যমাত্রা আমার মনে হয় এটা খুব বেশি বড় লক্ষ্যমাত্রা নয়, এটা অ্যাচিভেবল। অর্থাৎ আমরা যেমন ধরেন আমরা 2025 সালে মাস্টার সার্কুলারে আমরা প্রচুর পরিবর্তন এনেছি। আমাদের উপর প্রচুর কথা ছিল যে আমরা ট্রেড লাইসেন্স ছাড়া লোন পাই না। ট্রেড লাইসেন্স ছাড়া এখন শুধুমাত্র ডিজিটাল আইডেন্টিফিকেশন নাম্বার, ইউবিআইডি বা ডিবিআই কোড যাদের থাকবে
তারা কিন্তু ট্রেড লাইসেন্স ছাড়া লোন নিতে পারবে। ইভেন যাদের মনে করেন যে ইউবিআইডি কোড নেওয়ারও কোনো সামর্থ্য নাই, তারা শুধুমাত্র একটা রিটেল অ্যাকাউন্ট যদি তাদের থাকে, একজন দোকানদার ঠেলাগাড়িওয়ালা, উনি মার্কেট ওখানে রাস্তায় বসে দোকান দিচ্ছেন, ওনার যদি একটা রিটেল অ্যাকাউন্ট থাকে উনিও লোন নিতে পারবেন। তো এভাবে আমরা কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাক্সেসটা অনেক বাড়িয়েছি। এখন শুধু দরকার হচ্ছে একসাথে সমন্বিত কাজ করা, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের মতো নীতিমালা তৈরি করেছে, বাংলাদেশ ব্যাংক একভাবে কাজ করছে, এসএমই ফাউন্ডেশনও আলাদাভাবে কাজ করছে। এর বাইরে সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, যেটা আমরা বলছিলাম যে 4IR রিলেটেড যে পরিবর্তনগুলো, অবকাঠামোগত পরিবর্তন, সেটা শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়ে কাজ করছে। আমার কাছে মনে হয় যে সবাই মিলে কোঅর্ডিনেটেড এফোর্ট, অর্থাৎ একসাথে যদি সবাই মিলে কাজ করতে পারে তাহলে 30% জিডিপি অ্যাচিভ করা এটা কোনো টার্গেটই না। কারণ আমাদের ভিয়েতনাম বা সিঙ্গাপুর ওরা কিন্তু 40% 45% অ্যাচিভ করেছে। তো আমরা ইনশাল্লাহ সেটা পারবো যদি আমরা যেভাবে কাজ করছি সেটাকে কোঅর্ডিনেটেড করা যায়। এই ক্ষেত্রে আমার একটা প্রশ্ন রয়েছে যে সিঙ্গাপুর বা ভিয়েতনামের কথা যে বললেন, তাদের রপ্তানি আয় এবং আমাদের রপ্তানি আয় এবং যে পণ্যগুলো আমরা রপ্তানি করি সেগুলোর তালিকা তো আসলে একরকম না, কিন্তু সেই ক্ষেত্রে আসলে এই তালিকাটাকে আরও সমৃদ্ধ করা, আরও বাড়ানো, পণ্যের মানও বাড়ানো এবং পণ্যের পরিমাণও বাড়ানো, এই ক্ষেত্রে আপনাদের কোনো রকমের পরিকল্পনা বা উদ্যোগ রয়েছে কিনা এটা একটু জানতে চাই আপনার। রপ্তানি বহুমুখীকরণ আসলে সরাসরিভাবে, যদিও এটা কেন্দ্রীয় ব্যাংকের কাজ না, কেন্দ্রীয় ব্যাংক সবসময় অর্থায়ন নিয়েই কাজ করে থাকে, বাট মনিটরিংটা কিন্তু রপ্তানির ক্ষেত্রে যেমন ধরেন আমরা কিন্তু ইডিএফ ফ্যাসিলিটি চালু করেছি, এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড আছে, আমাদের প্রি শিপমেন্ট ফাইন্যান্সিং, পোস্ট শিপমেন্ট ফাইন্যান্সিং, এগুলোর ব্যাপারে আমরা কিন্তু খুব সহজীকরণ করা যায়, কীভাবে গতিময়তা আনা যায় সেটার দিকে আমরা খুব নজর রাখছি। এবং রপ্তানি পণ্য যেগুলো মনে করেন রপ্তানিমুখী পণ্য, সেগুলোকে যাতে লোন প্রদানের ক্ষেত্রে, এলসি খোলার ক্ষেত্রে, এইসব জায়গায় বাংলাদেশ ব্যাংক কিন্তু অনেক সহজ টার্মগুলো সহজ করে দিয়েছে। শুধুমাত্র এসএমইদের জন্য বা সিএসএমইদের জন্য ওয়ান স্টপ সার্ভিসের মতন কোনো কিছু করা যায় কিনা, এরকম সম্ভব কিনা? আমার মনে হয় যে এটা আসলে অবশ্যই করা সম্ভব এবং সেটাই করা দরকার। সেই ক্ষেত্রে আমি তো এখানে আমাদের এসএমই ফাউন্ডেশনের এমডি মহোদয় আছেন, এটা আমার মনে হয় যে ওনাদের দিকে হয়তো ওই দায়িত্বটা ওনাদের দিকে যাবে। তবে যত বেশি সহযোগিতা উদ্যোক্তাদের পক্ষে করা যায়, ওনাদেরকে যত বেশি সহযোগিতার হাতটা বাড়িয়ে দেওয়া যায়, তত বেশি আমরা কিন্তু আসলে ফলাফলটা প্রত্যাশা করতে পারি। কারণ আমাদের উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির জায়গাটাতে এখনও অনেক কাজ করবার বাকি রয়েছে। উদ্যোক্তাদের সহায়তার প্রসঙ্গে বললেন, সেটা নিয়েই একটু বলি যে উদ্যোক্তাদের একটা বড় সমস্যা হচ্ছে অর্থায়ন, এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ট্রেডিশনাল ব্যাংকের বাইরে এই উদ্যোক্তাদের, একেবারে নতুন উদ্যোক্তা যারা, তাদেরকে আসলে কেউ ফাইন্যান্স করতে চায় না। এই ক্ষেত্রে ভেঞ্চার ক্যাপিটাল একটা বড় সমাধান হতে পারে, সারা পৃথিবীতে এটা একটা খুবই প্রুভেন মডেল, কিন্তু বাংলাদেশে এই জিনিসটা আমরা কেন এখনো করতে পারছি না? বেশ অনেক বছর হয়ে গেল, আমি যতদূর জানি বাংলাদেশ ব্যাংক বেশ কয়েকটা লাইসেন্স দিয়েছে ভেঞ্চার ক্যাপিটালের, কিন্তু তারপরে বাংলাদেশে কেন ভেঞ্চার ক্যাপিটালের কালচারটা তৈরি হচ্ছে না? আসলে ভেঞ্চার ক্যাপিটাল, এর মধ্যে কিছু কিছু ভেঞ্চার ক্যাপিটাল কাজ করেছে। আমরা স্টার্টআপ বাংলাদেশের কথা জানি, যেটা সরকারি উদ্যোগে কাজ শুরু করেছে, এবং আমরা বাংলাদেশ ব্যাংকের তরফে আমরাও কিন্তু একটা ভেঞ্চার ক্যাপিটাল সাম্প্রতিক সময়ে একটা কোম্পানি তৈরি করেছি। সেটা শুধুমাত্র একেবারে নতুন উদ্যোক্তা যারা স্টার্টআপদের জন্য একটা ইকুইটি ইনভেস্টমেন্ট কোম্পানি করা হয়েছে, যেটা ভেঞ্চার ক্যাপিটাল মডেলে চলবে। এখানে আসলে সবচাইতে বড় অসুবিধা আমাকে বলতেই হবে, সেটা হলো খেলাপি সংস্কৃতি। অর্থাৎ ব্যাংকগুলো যেমন ভয় পায় যে আমার টাকাটা ফেরত আসবে কিনা, ভেঞ্চার ক্যাপিটালগুলো কিন্তু মানে ওই খেলাপি ঋণের যে পরিমাণ ঝুঁকি, সেই ঝুঁকিটা মোকাবেলা করবার মতো অত সামর্থ্য ভেঞ্চার ক্যাপিটালগুলোর থাকে না। আমাদের অবশ্যই ভেঞ্চার ক্যাপিটালের দিকেই ভবিষ্যতে যেতে হবে যদি আমরা অর্থায়নকে সহজলভ্য করতে চাই। চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে বলছিলেন, এই বিষয়ে আমার একটা প্রশ্ন, যদি উদ্যোক্তারা এই জিনিসটা সুফলটা না নিতে পারেন, আপনাদের দিক থেকে কি উদ্যোগ থাকবে সেলফ মোটিভেটেড হয়ে যে এসএমই ফাউন্ডেশন তাদেরকে এই সহযোগিতাটা দেবে? আমরা চাই যে উদ্যোক্তারা এই সুফলটা নিক, হ্যাঁ, কারণ এই সুফলটা না নিতে পারলে এই সেক্টর আসলে সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। আমরা এটা নিয়ে প্রতিনিয়তই কাজ করে যাচ্ছি। আমরা তাদের উদ্যোক্তাদেরকে প্রথমত হলো আপনার বিষয়টা তো আসলে একটু নতুন, তাদের কাছে মোটিভেট করা, উদ্বুদ্ধ করা, সচেতনতা বৃদ্ধি করা এবং তাদেরকে প্রশিক্ষণ প্রদান করা। এই লাইনে যারা প্রশিক্ষণ প্রদান করে, এই ধরনের প্রশিক্ষক এনে তাদেরকে আমরা শুধু ঢাকায় নয়, আমরা বিশেষ করে
বিভাগীয় সদর, জেলা সদর ইত্যাদিতে আমরা প্রশিক্ষণের আয়োজন করছি, আমরা কর্মশালার আয়োজন করছি, সেমিনারের আয়োজন করছি। মার্কেট লিঙ্কেজ তৈরি করার জন্য, এই পণ্য প্রচার প্রসারের জন্য যে ধরনের প্রযুক্তি বা মার্কেট প্লেস কিংবা আপনার ডিজিটাল মার্কেটিং, ই কমার্স, এই সকল বিষয়ে আরও তারা বেশি সম্পৃক্ত হোক, এই সকল বিষয়ে আমরা নিয়মিত আমরা প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। আপনার কাছে আসে আসলে এই যে আমাদের চতুর্থ শিল্প বিপ্লব বা 4IR যেটা নিয়ে আমরা কথা বলছি, এখানে তো বেশ কিছু বিষয় কিন্তু খুব সংবেদনশীল হয়ে যাচ্ছে আমাদের জন্য। যেমন আমরা বলতে পারি যে আমাদের AI, আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আমরা একটু পিছিয়ে আছি, বা এখানে আমাদের ক্যাপাসিটি বৃদ্ধির দরকার আছে। AI ছাড়াও আমাদের আরও একটা বিষয় হচ্ছে যে আমরা ক্লাউড, যেটা ইন্টারনেট বলি, যে আমরা বিগ ডাটা এবং অটোমেশন, এই কথাগুলো আমাদের আমরা অনেক আলোচনা বা সমালোচনার মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকছে। কিন্তু এই অবকাঠামোগুলো তৈরি করার পেছনে আমাদেরকে ব্যাপকভাবে এখানে বিনিয়োগ করার কথা চিন্তা করতে হবে। এবং বাংলাদেশ ব্যাংক, যেটা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস আর ডিজিটাল প্ল্যাটফর্ম, এই দুটা কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে ইতিমধ্যে আমরা নানান ধরনের পদক্ষেপ নিয়েছি। যেমন আমরা ক্যাশলেস সোসাইটি বাস্তবায়ন করা এবং ডিজিটাল প্ল্যাটফর্মের লেনদেন, এই দুটাকে সহজীকরণের জন্য ব্যাপকভাবে প্রচারণা সহ নীতি সহায়তা দিয়ে আসছি। তার মানে ফিনটেকগুলোকে আপনারা মূলত কাজে লাগাচ্ছেন? আমরা ফিনটেকের যে ইনফ্রাস্ট্রাকচারটা, সেটাকে কাজে লাগাচ্ছি। কিন্তু আরও বৃহৎ আকারে 4IR আনতে হলে আমার মনে হয়েছে আরও বৃহৎ আকারে এখানে আমাদের মনোযোগ দেওয়ার প্রয়োজন আছে। শহরের উদ্যোক্তাদের ভেতরে তো তবু চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে কিছুটা সচেতনতা আছে, কিন্তু আমরা জানি যে গ্রামের যারা উদ্যোক্তা, তারা একেবারে বেসিক, খুবই সাধারণ জিনিস, সাদামাটা জিনিস নিয়ে কাজ করেন। তাদের কাছে পৌঁছানোর কি কোনো উপায় আছে, মানে পরিকল্পনা আছে? আমরা কি করতে পারি তাদের কাছে পৌঁছানোর জন্য? হ্যাঁ, পরিকল্পনা আছে। আমরা যে বার্ষিক পরিকল্পনা, এই বছরে যে আমরা বার্ষিক পরিকল্পনা গ্রহণ করছি, আমি 2025-26 কথা বলছি, এই পরিকল্পনার অংশ হিসেবে আমি আগেও আপনাকে বলেছি, আমরা শুধু ঢাকা শহর কেন্দ্রিক না, যদিও আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, আমাদের ঢাকার বাইরে কোনো অফিস নেই, কিন্তু আমরা বিভিন্ন নেশন বিল্ডিং যে ডিপার্টমেন্টগুলো আছে কিংবা প্রাইভেট সেক্টরে যে অফিস আদালত আছে বা অংশীজন আছে, তাদের সহায়তায় আমরা এইগুলো নিয়ে কাজ করছি, যাতে করে তারা এটার সাথে পরিচিত হতে পারে, এই বিষয়ে জ্ঞান অর্জন করতে পারে এবং এগুলো অনুসরণ করে তাদের উৎপাদন এবং বিপণন ব্যবস্থাটা সাজাতে পারে। আপনাদের একটা চমৎকার উদ্যোগ দেখতে পাই সবখানে, সেটা হচ্ছে এসএমই মেলা। এই মেলাতে যে পণ্যগুলো আসে, সেই পণ্যগুলো সাধারণত মেলাতে উপস্থিত যারা, তারাই হয়তো বেশিরভাগ ক্ষেত্রে কেনে, কিন্তু এইটাকে রপ্তানি পণ্যে পরিণত করার জন্য আপনাদের দিক থেকে সুদূর প্রসারী কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চাই। আপনি ঠিকই বলেছেন, এই মেলাটা আসলে এসএমই উদ্যোক্তাদের পণ্যের প্রচার এবং প্রসারে বড় কি ভূমিকা পালন করে। এখানে এটা আসলে ঠিক বিক্রয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা এক্সিবিশন হয়ে থাকে। এখানে আপনারা এই সকল মেলাগুলোতে দেখবেন যে অনেক বায়ার আছে, তারা এখানে আসলে পণ্য ক্রয় করতে আসে না, কিনতে আসে না, তারা অর্ডার দিবে পরে, তারা পণ্য দেখে যে কী পণ্য কেনা যায় তাদের কাছ থেকে, তারা এই ধরনের অর্ডার দিয়ে যায়, হ্যাঁ, এবং পণ্যের কী ধরনের মানসম্পন্ন পণ্য হওয়া উচিত, এই ধরনের পরামর্শ তারা দিয়ে যায়। আমরা এখানে 6টা সেমিনার আয়োজন করেছিলাম। এই সেমিনারের মাধ্যমে আমরা বিভিন্ন যে স্টেক হোল্ডার আছে, তাদের যে পারস্পরিক যোগাযোগটা আমরা তৈরি করে দিচ্ছি, যে যাতে করে তারা অধিক পণ্য ক্রয় করে পণ্য যাতে বিদেশে রপ্তানি করতে পারে, কিংবা বড় যে কর্পোরেট যে বায়ার যারা আছে, তারা যারা কিনতে পারে, এই ধরনের একটি ব্যবস্থা, পারস্পরিক একটি বোঝাপড়ার জায়গাটা আমরা ঠিক করে দিচ্ছি। এই প্রসঙ্গে আমি একটু শুধু যোগ করতে চাই, সেটা হলো যে আমাদের রপ্তানি পণ্যের বাজার, সেটা তৈরি করবার জন্য আমাদের একটা সমন্বিত উদ্যোগ দরকার। যেমন ধরেন, যদি এমন হয় যে যারা ছোটো ছোটো উদ্যোক্তা, তারা তো একা তার পণ্যটা রপ্তানি করতে গেলে তার জন্য কিন্তু সেটা উনি করতে সক্ষম হন না। তো আমরা যদি একটা বাজার তৈরি করে দিতে পারি, যে বাজারটাতে উনি এন্ট্রি নিতে পারবেন, এবং সেই বাজার তৈরি করার পেছনে আমরা ইতিমধ্যে বিভিন্ন ব্যাংককে বলেছি যে আমাদের অনেক সময় আইএফসি বা অন্য কোনো ডোনাররা আমাদেরকে যে সহায়তা করতে চান, তাদেরকে আমরা এ ধরনের প্রপোজাল দিয়েছি যে আমাদেরকে সরাসরি ঋণ প্রদান করে সহায়তা না, ওনারা যেন কোনো জায়গায় আমাদের জন্য একটা বাজার সম্প্রসারণের ব্যবস্থা করে দেন ওনাদের উদ্যোগে, যেখানে আমাদের উদ্যোক্তারা সেখানে অন্তত রপ্তানিগুলো করতে পারবে। তো আমার মনে হয় যে এটা আমরা কেবল পরিকল্পনার পর্যায়ে আছে, এটা বাস্তবায়ন করতে পারলে এই খাতে বেশ বড় ধরনের একটা পরিবর্তন আসবে। আমি এটার সাথে একটু বলতে চাই যে আমরা কিন্তু এই উদ্যোগটা ইতিমধ্যে আমরা গ্রহণ করেছি। আপনারা জানেন যে ITC She Trades একটি আন্তর্জাতিক সংস্থা,
তো এই আইটিসি ট্রেডসের মাধ্যমে আমরা এই যে বাজার সম্প্রসারণের জন্য বিশেষ করে তারা নারী উদ্যোক্তাদের পণ্যের নিয়ে তারা কাজ করছে। আমরা অনেকগুলো সেমিনার ওয়ার্কশপ করেছি এবং এর অংশ হিসেবে আমরা এই অর্থবর্ষেরই 2 জায়গায় ম্যানচেস্টার এবং লন্ডন সেখানে আপনার পণ্য মেলা আয়োজন করা হয়েছে, যাতে করে এই বিষয়টা অনেক বেশি সুবিধা উদ্যোক্তারা নিতে পেরেছে। আপনি বলছিলেন বৈশ্বিক বাজারের কথা। আমার একটা প্রশ্ন হচ্ছে, Amazon.com কিংবা ইবের মতন জায়গাতে বাংলাদেশের এসএমই উদ্যোক্তা যারা আছেন তারা সরাসরি পণ্যটা বিক্রি করতে পারবেন, এই রকম ব্যবস্থা করতে আসলে আমাদের কি লাগবে? মানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আমরা একটা বড় বাধার সম্মুখীন হচ্ছে যে রপ্তানি করার ক্ষেত্রে, কিন্তু একজন মানুষ সে যদি অল্প কিছু প্রোডাক্ট ওখানে সেল করতে পারে এবং ভালো দামে সেল করতে পারে, তাহলে কিন্তু রেভিনিউটা সরাসরি বাংলাদেশে আসে। এই ক্ষেত্রে আমরা কিছু করতে পারি কিনা সহজ করার জন্য? এখানে আসলে আমার মনে হয় বাংলাদেশে যে পণ্য, সেই পণ্যগুলোর মান এবং সেগুলো টেস্টিং করার জন্য একটা প্রতিষ্ঠান, যেমন ধরেন ইন্টারন্যাশনাল টেস্টিং ইনস্টিটিউশন ISO আছে, ACCP অথবা CI, এই ধরনের প্রতিষ্ঠান থেকে আমাদের এই পণ্যগুলো যদি টেস্টিং করা থাকে বা একটা সনদপ্রাপ্ত থাকে, যেন এগুলোর কোয়ালিটি সম্পর্কে এনশিওর করা যায়, এবং সাথে সাথে সেই পণ্যগুলোর প্যাকেজিং যদি উন্নত মানের হয়, বৈশ্বিক মানের হয়, আমার মনে হয় যে এই নিজেদের উন্নতির সাথে সাথে ওই প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা অফার করতে পারি যে তারা আমাদের পণ্যগুলো যাচাই করে দেখবে, সেগুলো বিশ্বমানের হলে অবশ্যই তারা বাংলাদেশ থেকে নিবে। কিন্তু অ্যামাজনের সাথে আমার রিটেল কোনো উদ্যোক্তা যোগাযোগ করতে পারবে না, সেখানে আবারও সরকারের সহযোগিতা প্রয়োজন হবে। এবং সেই ক্ষেত্রে আবার আমি মনে করি যেটা বাণিজ্য মন্ত্রণালয় হচ্ছে সবচাইতে ভালো জায়গা যারা এই বার্গেনিংটা করতে পারে ওইসব প্রতিষ্ঠানের সাথে। এবং শুধু অ্যামাজন কেন, যে কোনো মাল্টিনেশন, যে কোনো প্রতিষ্ঠান চেন শপের সাথে বাংলাদেশের পণ্যগুলো আমার মনে হয় যে এটা নিশ্চিত করতে হবে যে পণ্যের মান ঠিক থাকবে এবং এটা কোনো আন্তর্জাতিক মান দ্বারা স্বীকৃত হলে তাহলে সেটা করা সম্ভব। এই ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা আনার যে বিষয়টা, সেইটার কি কোনো সহজ পন্থা আছে? মানে ধরেন কেউ একজন পারলো, সে হয়তো অত বড় এলসি খুলে প্রোডাক্ট বিদেশে পাঠাতে পারবে না, কিন্তু সে ছোট কিছু জিনিস হয়তো পাঠালো কুরিয়ারের মাধ্যমে, সেই ক্ষেত্রে সে টাকাটা আনবে কিভাবে? বৈদেশিক মুদ্রা দেশে আনার ক্ষেত্রে আমাদের কোনো বাধা নেই। আপনি যদি বলেন যে এটা বৈধ চ্যানেলে আনার ক্ষেত্রে কোনো বাধা আছে, না। আমাদের বৈদেশিক মুদ্রা বিদেশে আমরা পাঠানোর ক্ষেত্রে আমাদের যত প্রতিবন্ধকতা, কিন্তু দেশে আনার ক্ষেত্রে আমরা কিন্তু এটা যে কোনো ব্যাংকের মাধ্যমে আসতে পারে, কোনো একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলেই এটা আসতে পারে, এটাতে আমার মনে হয় না যে কোনো বাধা রয়েছে। আর যদি কোনো পণ্য রপ্তানি করার মাধ্যমে হয় তাহলে সেটা তো অফিসিয়ালি রিকগনাইজডই হবে, কোনো না কোনো ব্যাংক সেটা সার্টিফাই করলে ব্যাংক নিজেই সেটা করতে সক্ষম। এখানে রেগুলেটরের কোনো ভূমিকাই নেই। আমাদের সহজ শর্তে কিছু ঋণ প্রদানের ব্যবস্থা রয়েছে। এসএমই ফাউন্ডেশনের খুব চমৎকার কিছু উদ্যোগের একটা হচ্ছে যে ছাত্রছাত্রীদের, বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্রছাত্রীদেরকে উদ্যোক্তা মেলার সঙ্গে পরিচিত করানো, এবং এসএমই ফাউন্ডেশন আমি দেখি যে বেশিরভাগ জায়গাতেই স্পন্সরগুলো করে। এই সব কিছুর সমন্বিত ফলাফলটা কি দেখছেন? মানে আপনারা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন কিনা? ধন্যবাদ। আমাদের একটি প্রোগ্রাম আছে, এসো উদ্যোক্তা হই। এইটার অংশ হিসেবে আমরা বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ে আমরা যাই, ছাত্রছাত্রী যারা, শিক্ষার্থী যারা আছে তাদেরকে আমরা, বিশেষ করে ফাইনাল ইয়ারের স্টুডেন্ট যারা আছে তাদেরকে আমরা উদ্বুদ্ধ করি এবং আমরা এই কথা তাদেরকে বলি যে কেবল চাকরি করতে হবে, এই যে মানসিকতা, এটা থেকে বেরিয়ে আসতে হবে, উদ্যোক্তা হওয়ার জন্য চেষ্টা করতে হবে। চাকরিতে ব্যর্থ হয়ে উদ্যোক্তা হব আমরা এটা চাই না। আমরা চাই যে শুরুতেই উদ্যোক্তা হবে এই ধরনের একটি মনোভাব, একটু দৃষ্টিভঙ্গি পোষণ করুক এবং এগিয়ে আসুক। এতে করে আমরা সহায়তা করে থাকি। একজন উদ্যোক্তা হবে বললেই কালকে তো সে উদ্যোক্তা হইতে পারবে না, ব্যবসা হইতে পারবে না। আমরা এই জন্য আমাদের ইনকিউবেশন সেন্টার আছে এসএমই ফাউন্ডেশন, আমরা এই যে তরুণ উদ্যোক্তা যারা, শিক্ষার্থী যারা, তাদেরকে আমরা এসব উদ্যোক্তা হই কর্মসূচির আওতায় তাদেরকে আমরা বিজনেস প্ল্যানিংয়ের উপর আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। তো আমি যদি আপনি বলেন যে এটা সাফল্য, হ্যাঁ অবশ্যই আমরা সফলতা দেখছি। কারণ আমরা দ্বিতীয়বার যখন যাই একটা জায়গায়, তখন দেখা যায় যে এখানে 20-30 জন উদ্যোক্তা অলরেডি হয়ে গিয়েছে। তারা শিক্ষার্থীর পাশাপাশি উদ্যোক্তা হচ্ছে এবং এটার ভবিষ্যৎ আমি খুব ভালো মনে করছি। আনোয়ার ভাইয়ের প্রসঙ্গ ধরেই আসি আপা, আগামী 10 বছরে এসএমই খাতের চেহারা কি দাঁড়াবে বলে আপনার মনে হয়? আসলে 10 বছর অনেক লম্বা সময়। আমার মনে হয় যে এসএমই খাতের উন্নয়ন ঘটতেই হবে, কারণ এসএমইতে উন্নয়ন হলে আমাদের একদিকে যেমন কর্মসংস্থান বৃদ্ধি পাবে,
আর আরেকদিকে আমাদের গ্রামীণ যে অর্থনীতি, সেই অর্থনীতির বিকাশ ঘটবে। 1000 করে প্রতি 3 বছরে 3000 উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিচ্ছে। তো এনারা যখন প্রশিক্ষিত হবেন তখন দক্ষ উদ্যোক্তারও আমাদের অভাব থাকবে না। এবং ইতিমধ্যে আমি খুবই আশাবাদী, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের সাথে সাথে বাংলাদেশও পিছিয়ে থাকবে না। আমাদের সেই 4IR এর সাথে আমরা যে ইন্টিগ্রেটেড হব এবং আমরা দক্ষতার সাথে আরেকটা স্টেপ উত্তরণ ঘটবে আমাদের। ধন্যবাদ, আমরাও একই আশাবাদ রাখি। চলতি হওয়ার আজকের পর্বে অংশ নেওয়ার জন্য আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। শুভকামনা রইল।